ভাইয়াও সব জানে। ভাবি বললেন, তোর ভাইও রেডি আছে। আর হ্যাঁ, আজকে ভাইয়া না, নাম ধরে ডাকবে। আমাকে দেখে ভাইয়া উঠে দাঁড়াল। তাকে দেখে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ভাইয়া জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই প্রস্তুত? আমি বললাম, হ্যাঁ আমি প্রস্তুত। আমার ভাই ও ভাবি অনেকদিন ধরে সন্তান ধারণের চেষ্টা করছিলেন, কিন্তু সফল হচ্ছিলেন না। আমি তখন আমার বাবা মায়ের বাড়িতে থাকতাম। হঠাৎ করেই আমার ভাই আমাকে তার কাছে নিয়ে আসে এবং একাধিক রাত আমাকে তার স্ত্রীর মতো আচরণ করে কাটায়। আমি গর্ভবতী হয়ে যাই। আমার নাম তামিমা। আমি দেখতে অনেক সুন্দর, শরীরের গঠন নাই বা বললাম। ছেলেরা আমাকে একবার দেখলে চোখ ফেরাতে চায় না। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়, কিন্তু তাদের সাহস হয় নাই কখনো। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ে 1 বছরও টিকেনি এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমার মায়ের বাড়িতে থাকা আমার জন্য কষ্টের হয়ে উঠেছিল। আমার মা, বাবা ও ভাইয়ের ঠাট্টা বিদ্রূপ দিন দিন বেড়ে যাচ্ছিল। তারা মনে করত যে আমি বাড়িতে থাকলে আমার ভাই আবার বিয়ে করতে পারবে না। আমার অসহ্যত্বের কারণে আমি তাদের কথা শুনতাম, কারণ আমি আমার ইচ্ছামত প্রেমে করে বিয়ে করেছিলাম, যা 1 বছরও টিকেনি। আমার মামাতো ভাই জানত যে তার চাচা ও খালা কতটা নিষ্ঠুর স্বভাবের। সে আমাকে বলল, আপু তুমি আমাদের বাসায় এসো, এখানে তুমি শান্তি পাবে। আমার জীবন অনেক চেষ্টার পরেও স্বাভাবিক রাখতে পারিনি, কারণ তার পরিবারের সদস্যরা আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিল। আমি ২৬ বছর বয়সে বিয়ে করেছিলাম এবং ২৭ বছর বয়সে ডিভোর্স পেয়েছিলাম। সেই দিনগুলোর কথা বারবার মনে করতে চাইতাম না। তাই যখন সুনীল ভাইয়া আমাকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানালো, আমি সেই রাতেই সিদ্ধান্ত নিলাম যে আমি আর আমার বাবা মায়ের বাড়িতে থাকব না। আমার জিনিসপত্র গুছিয়ে বাসে চেপে রওনা দিলাম, কারণ আমার বাবা মাও চেয়েছিল আমি যেন বাড়িতে না থাকি। সুনীল ভাইয়ারের সঙ্গে আমার ছোটবেলার বন্ধুত্ব ছিল। সে এমন একজন যাকে আমি ভাই বলে ডাকতাম। তার কোনো সন্তান ছিল না, আর সে আমাকে খুব খুশি মনে স্বাগত জানাল। সুনীল এর বাড়িতে আমি কোনো অবজ্ঞার সম্মুখীন হইনি। সে আমার প্রয়োজনের দিকে খুব যত্ন নিয়েছিল। সেই খুশির পরিবেশে আমি 6 দিন কাটালাম। সুনীল এবং তার স্ত্রীর মধ্যে একবারও কোনো ঝগড়া দেখিনি, কিন্তু আমার কারণে তাদের মধ্যে যেন কোনো সমস্যা না হয়, তাই আমি সুনীলকে বললাম যে এখন আমাকে বিদায় নিতে হবে। হয়তো আমার উপস্থিতির কারণে তোমরা নিজেদের সময় পাচ্ছ না। সুনীল উত্তরে বলল, এখন সময় পেয়ে আর কি লাভ। আমি বুঝলাম কিছু একটা সমস্যা আছে তাদের মাঝে। আমাদের বিয়ের 8 বছর পূর্ণ হল। সুনীল আমাকে তার বাড়িতে কয়েকদিন থাকার অনুরোধ করল। সেদিন রাতে যে রুমে আমি ছিলাম, আমার রুমটা সুনীল ভাই এর রুমের পাশেই ছিল। আমি রুম থেকে বের হতেই সুনীল ভাইয়ার রুম থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল তার বউয়ের সাথে কথা বলছেন, আর কিছু অদ্ভুত আওয়াজ আসছিল। এত রাতে এসব কথা ও আওয়াজ শুনে হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়ে গেল। রুমে ফিরে এসে কানে তুলো দিয়ে শুয়ে পড়লাম, যাতে কোনো আওয়াজ না শুনতে পাই এবং চোখের সামনে কোনো অপ্রিয় দৃশ্য না আসে। পরের দিন ভাবির বাড়িতে শ্বশুর ও খালা আলাপ করছিলেন। খালা বললেন, প্রিয়া, তুমি আর আমি কবে সুখবর শুনতে পারব? খালার প্রশ্ন শুনে প্রিয়ার মুখ ভেঙে গেল। সুনীল ভাইয়া বলল, আমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে, কিন্তু এখনো ভাবিনি। প্রিয়া ভাবি ওখান থেকে চলে যেতেই খালা মুখ গোমড়া করে নিজের রুমে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না কেন প্রিয়া ভাবি এত মন খারাপ করেছে। তাই আমি ওর রুমে গেলাম। তাকে কাঁদতে দেখে বললাম, প্রিয়া, তুই কাঁদছিস তোর খালার এই প্রশ্নে? সুনীল ভাই তো তাদের বলেছে যে তোমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে এবং তোমরা সবাই তা মেনে চলছ। এতে খারাপ লাগার বা কান্নাকাটি করার কিছু নেই। তুমি এখন শহরে থাকো, তোমার চিন্তাচেতনা অনেক উন্নত। আজকাল সন্তান জন্ম দেওয়া এত সহজ নয় এবং খরচও অনেক বেড়ে গেছে। হয়তো সময় বুঝে ভাইয়া বাচ্চা নিবে। এতে টেনশনের কি আছে? আমি কথা বলতে বলতে হঠাৎ প্রিয়া আমার কাঁধে মাথা রেখে জোরে জোরে কাঁদতে লাগল। তার কান্নার কারণ জানতে চেয়ে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, প্রিয়া ভাবি, তোমার কান্নার কারণ নিশ্চয়ই অন্য কিছু। তুমি আমাকে তোমার বন্ধু ভেবে সব বলতে পারো। প্রিয়া ভাবি তখন বলল, তুমি যখন আমাকে বন্ধু ভেবে প্রশ্ন করেছ, আমি তোমাকে সত্য কথা বলবো। কিন্তু এটা শোনার পর তুমি আমাকে ভাবির মতো নয়, বন্ধুর মতো আচরণ করবে। আমি প্রিয়াকে প্রতিশ্রুতি দিলাম যে আমি তাকে বন্ধুর মতোই আচরণ করব। তখন প্রিয়া বলতে শুরু করল, আমাদের কোনো পরিবার পরিকল্পনা নেই।
সত্যি বলতে আমি মা হতে পারব না। আমার মধ্যে একটা ত্রুটি আছে। আমি প্রিয়াকে বোঝালাম, এত টেনশন নেওয়ার কি দরকার? মানসিক চাপ কমাও। ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে। যদি মা বাবা হওয়ার ইচ্ছা থাকে তাহলে এতিমখানা থেকে একটি শিশুকে দত্তক নিতে পারো। এতে তুমি মাতৃত্বের স্বাদ পাবে এবং সেই শিশুটিও ভালো থাকবে। প্রিয়া বলল, আমাদের যদি সন্তান দত্তক নিতে হতো তাহলে আমাদের বিয়ে হয়ে যেত অনেক আগেই। কিন্তু সুনীল আর আমি শুধু আমাদের নিজেদের সন্তান চাই। আমার মধ্যে কি অভাব আছে? সমাজে এটা জানাজানি হলে আমার বদনাম হবে, আর এটাই আমরা চাই না। সুনীলের কথা শুনে আমি বললাম, তোমার চেষ্টা ছেড়ে দিও না। একদিন তুমি অবশ্যই মা হবে। সেদিন সন্ধ্যায় ভাইয়া ও প্রিয়া ভাবি আমাকে তার সাথে একটা পার্টিতে নিয়ে যাওয়ার কথা বলল। আমি প্রথমে যেতে রাজি ছিলাম না, কারণ আমি ঘরে একা থাকতে চেয়েছিলাম। কিন্তু প্রিয়া ভাবি আমাকে এত বকাঝকা করল যে শেষমেশ আমি রেডি হয়ে ওর সাথে যেতে রাজি হলাম। আমি যখন রেডি হয়ে রুম থেকে বের হলাম, ভাইয়া আমার প্রশংসা করে বলল, অনেক দিন পর তোমাকে রেডি দেখছি, তোমাকে অনেক সুন্দর লাগছে। তার কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। পার্টিতে পৌঁছার পর সবাই জানতে চাইল আমি কখন আসলাম। প্রিয়া ভাবি চুপচাপ মাথা নাড়ল। বাড়িতে ফিরে আমি রুমে গিয়ে জামাকাপড় বদলে রান্নাঘরে পানি খেতে গেলাম, তখন ভাই ও প্রিয়া ভাবি ঝগড়ার আওয়াজ ভেসে আসল। ভাবি বাচ্চা না হওয়ার কারণে হতাশায় কাঁদছিলেন। আমি প্রিয়াকে বললাম, এই বিষয়টা আমি আগে বুঝিয়েছি, বারবার একই কথা বলা ঠিক না, এবং সেখান থেকে চলে এলাম। রান্নাঘর থেকে পানি নিয়ে সোজা রুমে এসে বই পড়তে বসলাম। কিছুক্ষণ পর প্রিয়া ভাবি আমার রুমে এসে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আমি বললাম, ভাবি কিছু বলতে চান? তিনি এসে আমার পাশে বসলেন। 2 ঘন্টা হয়ে গেছে আমরা পার্টি থেকে ফিরেছি, কিন্তু প্রিয়া ভাবি এখনও চেঞ্জ করেনি। সে আমার হাত ধরে বলল, তুমি আমার জন্য একটা কাজ করবে, আমার বন্ধুর মতো। সে আমাকে প্রতিশ্রুতি দিতে বলল যে আমি তাকে অস্বীকার করব না। আমি জানি সে আমার কাছ থেকে কি চাইবে, হয়তো সে আমাকে শপিং করতে বলবে, না হয় কিছু ব্যক্তিগত কথা শেয়ার করবে। আমি ভাবিকে বললাম, তুমি যা বলবে আমি করতে প্রস্তুত। তার কথা শুনে হেসে বললাম, হ্যাঁ, তুমি মা হয়ে যাবে। প্রিয়া ভাবি বলল, আমার কথা পুরোপুরি শোনো। আমি মা হতে চাই, কিন্তু তোমার মাধ্যমে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আমার মাধ্যমে মানে কি? প্রিয়া ভাবি বলল, তুমি কথা দিয়েছ, তাই প্রত্যাখ্যান করতে পারবে না। গত 8 বছর ধরে আমি মা হওয়ার জন্য আকুল হয়ে আছি। আমরা লাখ লাখ টাকা হাসপাতালে খরচ করেছি। আমি কত ইনজেকশন খেয়েছি। এখন আমি চাই তুমি সুনীলের সাথে কিছু রাত কাটাও, তাকে ভালোবাসো। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ছোটবেলায় যার সাথে খেলেছি, যাকে কাল পর্যন্ত ভাই বলে ডাকতাম, তার বউ আমাকে এভাবে বলছে। আমি বললাম, তুমি কি বুঝছ? তুমি কি বলছ? প্রিয়া ভাবি বলল, হ্যাঁ, আমি ভেবেচিন্তে বলেছি। তোমাকে এই কাজ বিনা পয়সায় করতে হবে না। আমরা তোমাকে 40 লক্ষ টাকা এবং একটি বাড়ি দেব। তাদের প্রস্তাব শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। আমি জানতাম আমার নিজের বিউটি পার্লার খুলতে পারলে ভালো হতো। এই 40 লক্ষ টাকা দিয়ে আমি একটি ব্যয়বহুল প্রফেশনাল কোর্স করতে পারতাম এবং বড় পার্লার খুলতে পারতাম। কিন্তু প্রিয়া ভাবি প্রস্তাব শুনে আমি বললাম, এসব কি বলছো তুমি? ভাইয়াও সব জানে। ভাবি বললেন, তোর ভাইও রেডি আছে। আর হ্যাঁ, আজকে ভাইয়া না, সুনীল বলে ডাকবে। আমাকে দেখে ভাইয়া উঠে দাঁড়াল। তাকে দেখে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ভাইয়া জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই প্রস্তুত? আমি বললাম, হ্যাঁ। তখন প্রিয়া ভাবি বলল, এখন থেকে ভাই না, সুনীল বলে ডাকবে। তারা সন্তান চেয়েছিল, আর প্রিয়া ভাবি মা হতে অনেক কষ্ট সহ্য করেছিল। আমার বয়স মাত্র 27 বছর। আমি জানতাম না ভবিষ্যতে বিয়ে করব কিনা বা কেউ আমাকে তার মনের জায়গা দিবে কিনা। সুনীল আমার মামাতো ভাই, তাই ছোটবেলা থেকেই বিয়ে করতে পারিনি। কিন্তু সব ভুলে আমি কাজ আর ন্যায্য পাওনা নিতে যাচ্ছিলাম, যাতে ভবিষ্যতে আর কারো সাহায্য নিতে না হয়। আমি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলাম। হঠাৎ বোনের গলা শোনা গেল, আমরা এখনই পার্টি থেকে ফিরেছি, তুমিও ক্লান্ত, আজ বিশ্রাম নাও, কাল থেকে শুরু হবে। আমি মাথা নেড়ে রুমে চলে গেলাম। রাতের খাবার খেয়ে পরের দিন আসলো। কিছুক্ষণ পর প্রিয়া ভাবি এসে বললেন, সুনীল কখনো অন্য মেয়ের দিকে তাকায় না, কিন্তু এখন সে যা করবে আমাদের জন্যই করবে। তার হাতে একটা নাইট গাউন ছিল, যা অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিল। তিনি বললেন, তুমি এই পোশাক পরে সুনীল এর রুমে যাও, সে তোমার দিকে আকৃষ্ট হবে।
প্রিয়া ভাবি বললেন, মনে রেখো, এটা শুধু একটা চুক্তি, অন্য কোনো ভাবনা আনবে না। মনে মনে এই চুক্তি মনে রেখে আমি সুনীল এর রুমে গেলাম, শুধু আমার ভবিষ্যতের কথা ভেবে। মাথা নেড়ে সুনীল ভাই এর ঘরে চলে গেলাম। সুনীল ভাই রুমে কোথাও দেখা যাচ্ছিল না। প্রিয়া ভাবি তাকে তার রুমে ডাকল, সে তখন বাথরুমে ছিল। প্রিয়া ভাবি বলল, তাতিমা রুমে এসেছে। সুনীল বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রিয়া ভাবি বুঝতে পেরে বেরিয়ে গেল। আমি রুমের আলো নিভিয়ে দিলাম। সুনীল ভাইয়া বাথরুম থেকে বেরিয়ে এসে আমার পাশে বসল। আমরা কেউই কিছু বলছিলাম না। হঠাৎ সুনীল ভাইয়া আমার ঘাড়ে হাত রাখল। আমি মনে করলাম, এটা আমার ভবিষ্যতের জন্য একটা চুক্তি। আমাকে এটা করতে হবে, আর আমি এক দম্পতিকে বাবা মা হওয়ার সাহায্য করছিলাম মাত্র। সুনীল এর সাথে কাটানো রাতে পর আমি গর্ভাবস্থার উপসর্গ অনুভব করলাম। এখন আমি নিজেই ঘর অন্ধকার করে দিতাম। সুনীলও তাই চেয়েছিল। 1 মাস পর আমি মশলাদার খাবার খেতে লাগলাম। সুনীল আমাকে তার এক বন্ধুর চেকআপে নিয়ে গেল। অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে সুনীল ও প্রিয়া ভাবি মুখে খুশি দেখে আমিও খুশি হলাম। সুনীল আমার প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে উঠল। সুনীল দ্রুতই উধাও হয়ে যেত, যদিও সে তার স্ত্রীর সন্তান হওয়ার অজুহাত দেখাত। গ্রামের কিছু মহিলা তার বউকে বন্ধা বলে ডাকতে শুরু করেছিল। আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম। সুনীল অনেক আত্মীয়স্বজন এড়িয়ে চলত, অফিসে যাওয়ার সময় তাকে এড়িয়ে যেত এবং ঘরে তালা দেখে ফিরে যেত, যাতে প্রিয়া ভাবির পেট দেখা না যায় এবং কারও প্রশ্নের সম্মুখীন না হতে হয়। প্রিয়া ভাবি বাইরে যেতে হলে অনলাইনে একটি নকল পেট অর্ডার করেছিলেন, যা তাকে গর্ভবতী দেখাত। আমি বাবা মাকে জানিয়েছিলাম যে আমি শহরে কাজ করছি এবং তার বাড়িতে ফেরা আমার পক্ষে সম্ভব নয়। প্রথম 4 মাস ধীরে ধীরে চলে গেল। তারপর 5ম মাসেও পেট দেখা দিতে শুরু করল। সুনীল এবং প্রিয়া ভাবি আমাকে তাদের বাড়িতে থাকার জায়গা দিয়েছিলেন, সব ধরনের সুবিধা দিচ্ছিলেন। হঠাৎ করেই সুনীল আমার পেটে হাত রাখে, সন্তানকে অনুভব করতে চায়, তাই আমি কিছু বলিনি। গর্ভাবস্থার কারণে কখনো কখনো রাতে ঘুমাতে পারতাম না। হঠাৎ করে সুনীল আমার খুব কাছে চলে আসত এবং অনুচিত কাজের চেষ্টা করত। আমি প্রিয়া ভাবিকে জানালে তিনি বললেন, কোনো ফালতু কাজ করো না। সুনীল প্রতিদিন আমার সাথে ঘুমায়, সে আমাদের বাচ্চার জন্য চিন্তিত। সে আমার কথা বিশ্বাস করেনি। সুনীল আমার কাছে রোজ আসতে শুরু করেছিল, যা শুধুমাত্র আমাদের চুক্তির অংশ ছিল। আমাদের মধ্যে চুক্তি ছিল, কিন্তু সুনীল আমাকে ভালোবাসতে শুরু করছিল। একদিন সে আমার রুমে এসে আমার ভারী পেট নিয়ে না বুঝেই আমার শরীরের উপর জোর খাটাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি করছো? কিন্তু সে কিছু না বলে চালিয়ে গেল। সে আমার খুব কাছে আসতে চাইল। আমি ভয়ে কিছু বলতে পারছিলাম না। তিনি সে সব করে চলে গেলেন, আর আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি ভাবছিলাম, এই অবস্থা থেকে কিভাবে বের হব। আমার পেটের বাচ্চার জন্য এসব খারাপ হবে। পরের দিন সকালে প্রিয়া ভাবি আমার রুমে এলেন। আমার উঠতেও কষ্ট হচ্ছিল। দিদি আমাকে বিছানা থেকে উঠতে সাহায্য করলেন। উঠে দেখলাম বিছানা নষ্ট হয়ে গেছে। প্রিয়া ভাবিও ভয় পেয়ে গেল। ডাক্তার ওষুধ দিয়েছেন, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ডাক্তার বললেন, ভবিষ্যতে এমন হলে গর্ভবতী মহিলার জীবন বিপন্ন হতে পারে। আমি প্রিয়া ভাবি বললাম, কয়েকদিন আগে আমি তোমাকে বলেছিলাম, সুনীল আমার রুমে এসে শুধু পেটে হাত দেয় না, অন্য অন্যায় করারও চেষ্টা করে, কিন্তু তুমি আমার কথায় বিশ্বাস করনি। এখন আমি নিশ্চিত যে তুমি আমার কথা বিশ্বাস করবে। সে অনুভব করেছিল যে আমি কখনোই কল্পনা করতে পারিনি যে গর্ভাবস্থায় আমি এমন একটি ন্যাক্কারজনক ঘটনার শিকার হব। হঠাৎ সুনীল শুরু করল অগ্রহণযোগ্য কাজ। যখন সে আমার গাউনটা নিচ থেকে সরিয়ে দিল, আমি জোরে চিৎকার করতে লাগলাম। আজ সুনীল সমস্ত সীমা অতিক্রম করেছে। সে আমার মুখে হাত দিয়ে আমার চিৎকার থামানোর চেষ্টা করল। তারপর আমি রুমে জোরে চিৎকার করতেই আলো জ্বলে উঠল এবং সে মুখ ফিরিয়ে নিল। প্রিয়া ভাবি এসে দেখল সুনীল আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। এখন প্রিয়া ভাবির বিশ্বাস হচ্ছিল যে আমি তাকে যা বলেছিলাম সব সত্য। কারণ আমি গর্ভাবস্থায় এসব কাজ মোটেও শোভা পায় না। তারপরে আবার আমরা একটি কন্ট্রাক্ট করছিলাম। তাই প্রিয়া ভাবি সুনীলকে বুঝিয়ে নিয়ে যায়। সুনীল ভাই তার ভুল বুঝতে পারে, কারণ এই অবস্থা এসব কাজ করলে আমার গর্ভে থাকা সন্তানের জন্য অনেক খারাপ কিছু ঘটবে। তার কিছু দিন পর আমি সন্তান জন্ম দেই। সন্তান জন্মের পর সে আমাকে টাকা ও বাড়ি দিয়েছিল। এরপর প্রিয়া ভাবি সুনীলকে নিয়ে তার মায়ের বাড়িতে চলে যায়।
আর আমি এই টাকা পয়সা আর বাড়ি নিয়ে সুখে থাকতে শুরু করি। এখন আমি অনেক ভালো আছি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। আমার ভাবি ছিল একজন সুন্দরী যুবতী। তার বিয়ের পর ভাইজা বিদেশে চলে গিয়েছিলেন এবং পরে ভাবির শরীরে কিছু সমস্যা দেখা দেয়। প্রায় রাতে তিনি আমাকে তার ঘরে ডেকে নিয়ে বলতেন, আমার মাথাটা বেশ ভারী লাগছে, তেল দিয়ে একটু মালিশ করে দিবে। আমি সাধ্যমতো চেষ্টা করতাম যেন তার আরাম হয়। একদিন ভাবি বললেন, তুমি কি একটু লাইটটা নিভিয়ে ড্রেসিং টেবিল থেকে তেলের বোতলটা নিয়ে আসতে পারবে? আমি তেলের বোতলটা নিয়ে ফিরে এলাম, তারপর ধীরে ধীরে তার মাথায় তেল লাগাতে শুরু করলাম। তিনি শান্তভাবে শ্বাস নিলেন আর আমাকে উৎসাহ দিয়ে বললেন, ঠিক এভাবেই করো, এতে আমার বেশ আরাম লাগবে এবং তাড়াতাড়ি ভালো হবে। আজকের এই গল্পটি অনেক স্পেশাল হতে চলেছে। তাই দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি অবাক হয়ে শুনলাম এবং আমার ভাবি বললেন, তোমার ভাই বিয়ের কিছুদিন পরই চলে গেছে আর আমি এখন আমার দায়িত্ব নিজেই পালন করছি। আমি এখনও তরুণ, তাই মাঝে মাঝে সাহায্যের প্রয়োজন হয়। যদি তোমার কিছু খারাপ না লাগে আমাকে সহায়তা করো। আমি উত্তরে বললাম যে তখন আমার বয়স ছিল 22 বছর। যখন আমার ভাইয়ের বিয়ে হয়েছিল তখন আমি বাড়িতে একাই থাকতাম। আমি সবসময় আমার ভাবিকে তানিয়া বলে ডাকতাম। আমি বলতাম, ভাই বাইরে থাকাকালীন তাকে প্রায়ই চিন্তিত এবং বিষণ্ণ দেখাত। আমি একদিন তাকে চুপচাপ কাঁদতে দেখেছি, কিন্তু জিজ্ঞাসা করিনি। হয়তো সে তার স্বামীকে মিস করছিল। তানিয়া দিনের বেলা ঘরের সব কাজ করত আর রাতে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে থাকত। আসলে তার স্বামী বিয়ের পরপরই চলে গিয়েছিল, যা একজন নববধূর জন্য খুব কঠিন সময় ছিল। এই বিয়ে শুধুমাত্র আমার সুবিধার জন্য ছিল না। বাড়ির দেখাশোনার জন্য একজন মহিলার প্রয়োজন ছিল, তাই ভাই তানিয়াকে এখানে রেখে গিয়েছিল। সেই থেকে তানিয়া একা হয়ে যায় আর আমি ছিলাম তার একমাত্র সঙ্গী। তিনি একজন মধ্যবয়সী মহিলা, যার পরিবার তার প্রতি যত্ন নিচ্ছিল না, তাই তিনি আলাদা ছিলেন। একদিন ভাবি আমাকে তার ঘরে ডেকে পাঠিয়েছিল। তবে সে রাতে কি নিয়ে কথা বলতে চেয়েছিল তা আমি জানতাম না। আমি ভাবিকে মনে মনে অনেক ভালোবাসতাম, এই ভেবে আমি দ্রুত তানিয়া ভাবির রুমে পৌঁছালাম, কারণ যাওয়ার সময় ভাই আমাকে বলেছিলেন, ভাবির খেয়াল রেখো, আমি না থাকলেও তার প্রয়োজনগুলো পূরণ করো। আমি সবসময় ভাবতাম ভাবি ভাইয়ের দায়িত্ব নিতেন, কিন্তু তিনি কিছু ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন। পরিবারের প্রয়োজন মেটাতে আমাদের সবাইকেই কোনো না কোনোভাবে অবদান রাখতে হতো। রাত 12টার দিকে ভাবি আমাকে ডেকে পাঠালেন। আমি ভেবেছিলাম কিছু জরুরি কাজ আছে, তাই আমি দ্রুত তার ঘরে গেলাম। কিন্তু সেখানে গিয়ে একটু অস্বস্তি হল, কারণ ভাবি বিছানায় শুয়েছিলেন। দরজায় দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম, ভাবি কোনো কাজে সাহায্য লাগবে? কোনো দিন তাকে স্কার্ফ ছাড়া দেখিনি, তাই একটু অবাক হয়েছিলাম। ভাবি আসলেই অনেক সুন্দর ছিলেন। তখনই ভাবি বললেন, হুনাল, ভয় পাস না। এই বাড়িতে তুই আমার একমাত্র সঙ্গী, তাই তোকে ডেকেছি। আমি রুমে ঢুকে কিছুটা লজ্জিত হয়ে পড়লাম, কারণ আমি বরাবরই একটু লাজুক প্রকৃতির। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই দুঃসময়ে তুই আছিস আমার পাশে, তাই তো তোকে ডেকেছি। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে তিনি আসলে কি বলতে চাইছিলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার মাথায় খুব ব্যথা হচ্ছে, তোর ভাই বলতো তুই খুব ভালো করে মাথায় মালিশ করতে পারিস। আমি হেসে ফেললাম, কারণ এটা সত্যি যে ভাই এখানে থাকাকালীন প্রায়ই আমাকে তার মাথায় তেল দিয়ে মালিশ করতে বলতেন। কিন্তু ভাবলাম, আমি কিভাবে ভাবিকে মাথায় তেল মালিশ করতে পারি? আমি কিছুটা দ্বিধায় ছিলাম এবং খুব অস্বস্তি বোধ করছিলাম। একজন পুরুষের পক্ষে একজন মহিলাকে এভাবে সাহায্য করা স্বাভাবিক না, এবং অন্য কেউ হলে আমি পরিষ্কারভাবে অস্বীকার করতাম। কিন্তু তখন ভাবি আমার দিকে তাকিয়ে তেলের বোতল দেখিয়ে বললেন, এটা ভালো তেল, অন্তত আমার মাথায় একটু তেল মাখিয়ে দে। তার চোখে জল টলমল করছিল। মনে হচ্ছিল তার অনেক কষ্ট হচ্ছিল। আমি তেলের বোতলটা তুলে নিয়ে তার পাশে বসলাম, ধীরে ধীরে তার মাথায় তেল ঢেলে মাখাতে শুরু করলাম, যদিও আমার ভেতরটা কিছুটা অস্থির ছিল। আমার হাত সামান্য কাঁপছিল, আর আমি আমার চোখ নিচু করে রেখেছিলাম। তখন ঘরের পরিবেশে এক ধরনের নীরব প্রশান্তি নেমে এলো, যেটা আগে অনুভব করিনি। ভাবি আমার দিকে তাকাল না, আর আমিও লজ্জায় তার দিকে তাকাতে পারছিলাম না। তবে আমি জানতাম, ভাবির কথা না শুনলে আমার ভাইয়ের কাছে অপদস্থ হতে পারতাম। তানিয়া ভাবির কথা আজ কোনোভাবেই প্রত্যাখ্যান করেনি। আমি তাকে জিজ্ঞেস করলাম, এবং তিনি কোনো প্রশ্ন না করেই অনুমতি দিলেন।
আমি তার মাথায় তেল দিয়ে মালিশ করছিলাম, কিছুক্ষণ পরে ভাবি সম্ভবত ঘুমিয়ে পড়েছিল। আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে এলাম। এই অনুভূতিটা আমার ভেতরে কিছু পরিবর্তন এনেছিল। ভাবি মুখটা আমার মনে অদ্ভুতভাবে প্রভাব ফেলেছিল। কিন্তু যখন মনে হলো তিনি আমার ভাইদের স্ত্রী, আমি দ্রুত নিজেকে সামলে নিলাম। সেদিন মনে করেছিলাম আর তানিয়া ভাবির ঘরে যাব না। পরের দিন সকালে ভাবি সম্পূর্ণ শালীনভাবে পোশাক পরে আমার জন্য নাস্তা তৈরি করছিলেন। নাস্তা দিতে গিয়ে তিনি বললেন, কুনাল, তুমি আমার অনেক উপকার করেছ, আমি কৃতজ্ঞ, আমার মাথা ব্যথা কমে গেছে। তার কথা শুনে আমি লজ্জিত হলাম এবং বললাম, তুমি সারাদিন এত কাজ করো, তোমাকে একটু সাহায্য করতে পেরেই ভালো লাগছে। তিনি হেসে বললেন, যেদিন তোমার ভাই ফিরবে সেই দিন আমার ক্লান্তি দূর হবে। আমি আর কিছু বললাম না। এরপর আমি কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম এবং বাসা থেকে বেরিয়ে গেলাম। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলেও সারাক্ষণ মনে মনে ভাবছিলাম, আজকের ঘটনা কোনোভাবে আমার বোনকে জানানো উচিত কিনা। বিকেলে বাড়ি ফিরে দেখি আমার বোন আর ভাবি গল্পে বেশ ব্যস্ত ছিলেন এবং আমার দিকে তেমন মনোযোগ দেননি। বিশ্রামের পর আমি রুম থেকে বের হয়ে দেখি ভাবি কাপড় ধুচ্ছেন। তিনি খুব কষ্ট করে কাপড়ের বালতি নিয়ে বারান্দার দিকে যাচ্ছিলেন। এ দেখে আমি বিব্রত বোধ করলাম, কারণ কাপড়গুলো সব আমার ছিল। মনে হলো আমার জন্যই তাকে এত কষ্ট করতে হচ্ছে। আমি এগিয়ে গিয়ে তার হাত থেকে বালতি নিয়ে ছাদে নিয়ে গেলাম। আমরা একসঙ্গে কাপড়গুলো শুকাতে দিলাম, কিন্তু দেখলাম ভাবি যেন বেশ কষ্ট পাচ্ছেন, হাঁটতে সমস্যা হচ্ছিল। আমি হেসে বললাম, তুমি যদি বিশ্রাম নাও তাহলে ভালো হবে। তিনি হেসে উত্তর দিলেন, চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। তারপর তিনি তার রুমে চলে গেলেন। কয়েকদিন ধরে তানিয়া ভাবির আচরণও আমার বোধগম্য হচ্ছিল না, যেন তিনি কিছু লুকানোর চেষ্টা করছিলেন। বিকেলের শেষে আমি চা খেতে যাওয়ার পথে হঠাৎ ভাবির রুম থেকে কান্নার আওয়াজ শুনলাম। মনে হলো তিনি কাউকে দোষারোপ করছেন। দরজার কাছে থেমে গেলাম এবং বুঝতে পারলাম তিনি কারও উপর বিরক্ত ছিলেন। কিন্তু সেই কথাগুলো শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। মনে হলো তিনি অন্য কিছু নিয়ে চিন্তিত ছিলেন, যা আমাকে ভুল পথে পরিচালিত করছিল। আমি বুঝতে পারছিলাম না কার সাথে এ ব্যাপারটা শেয়ার করব। শেষমেশ আমার ভাইকে ফোন দিলাম। কথায় কথায় জিজ্ঞেস করলাম সব ঠিক আছে কিনা। ভাই একটু চুপ করেই ছিল, এরপর ফোনটা কেটে দিল। এরপরও আমার মাথা কাজ করছিল না, কি করব বুঝতে পারছিলাম না। রাতের দিকে ভাবি আমাকে আবার ফোন করল, বলল তার রুমে যেতে। আমি পৌঁছালাম, দেখি সে শুয়ে আছে। বলল, আমার মাথায় একটু তেল মালিশ করে দাও। আমি নিঃশব্দে তেলের বোতলটা তুলে নিলাম এবং মন না চাইলেও মাথায় মালিশ শুরু করলাম। আর আমরা অনেক গল্প করছিলাম। মনে মনে ভাবছিলাম কলেজের পর দিনগুলোতে কেমন অনুপস্থিত ছিলাম। পরের দিন কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এলাম। ঘরে ঢুকে দেখলাম দরজায় তালা। ভাবি তখনও ঘরে নেই। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তানিয়া ভাবি অনেকটা ক্লান্ত হয়ে ফিরল, শরীর ঘামে ভিজে গেছে। দরজা খুলে দিতেই সে ম্লান হাসি দিল। জিজ্ঞাসা করলাম সারাদিন কোথায় ছিল। সে বলল ঘরের কাজেই ব্যস্ত ছিল, কিন্তু বাইরে যাওয়ার প্রসঙ্গটা টেনে আনল না। রাত হল। আবার ভাবি আমাকে ডাকল। এবার আমার মনে প্রশ্ন তৈরি হচ্ছিল। আমি জানতাম সে হয়তো আবার মেসাজ চাইবে। মনের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল, কিন্তু কথা বলতে রাজি না হয়েও তার রুমে গেলাম। রুমে গিয়ে তেলের বোতলটা তুলে নিলাম। এবার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ভাবি চুপচাপ শুয়ে রইল। কিছুক্ষণ পরই হঠাৎ আমার হাতটা ধরে ফেলল। আমি থমকে গেলাম, বুঝতে পারছিলাম না কি ঘটছে। ভেতরে ভেতরে একটা অস্বস্তি জেগে উঠল। কিছু বলার আগেই ভাবির মুখে কঠোর অভিব্যক্তি ফুটে উঠল, যেন তার মনের কিছু চাপা কথা ছিল, যা সে বলতেই চাচ্ছিল না। ভাবি বলল, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কিন্তু লাইটের আলোতে তোমার সামনে কথা বলার সাহস পাচ্ছি না। আমি ঘরের লাইট অফ করে দিলাম। অন্ধকারে তার হাতে আমার হাত রাখল। তারপর এমন কিছু শেয়ার করল যা শুনে আমি অবাক হয়ে গেলাম। তানিয়া ভবি বলল, আমি সবসময় অন্যদের কাছে প্রিয় হতে চেয়েছিলাম, কিন্তু কখনো কেউ আমার দিকে তাকায়নি। তাই একাকিত্ব ছিল আমার নিত্যসঙ্গী। একদিন তার জীবনে এমন একজন এলো যে তার মনে আসার আলো দেখাতল। সে বলল, আমি ভেবেছিলাম অবশেষে কাউকে পেলাম যে আমার প্রতি স্নেহশীল হবে। আমি তার জন্য অনেক কিছু করেছি, আমার উপার্জিত অর্থ তার চাহিদা পূরণে ব্যয় করেছি। কিন্তু যখন ভাবি তাকে বিয়ে করার প্রস্তাব দিল, সে বলল, তুমি এখন বয়স্ক, আমি তোমার সাথে আর থাকতে চাই না। আমি এখন সফল হয়েছি, আর তোমার প্রয়োজন নেই। এই কথাগুলো ভাবিকে ভেঙে দিল। শারীরিক পরিশ্রমের কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল,
কোমরে ব্যথা শুরু হয়েছিল যখন তোমার ভাইয়ের প্রস্তাব এলো বিয়ের। আমার মা বাবা আমাকে বিয়েতে রাজি করিয়ে নিলেন। আমি তখন থেকে সবসময় নিজেকে নিয়ে আফসোস করি, কেন এমন একজনের জন্য নিজের জীবন নষ্ট করলাম, যে কখনোই আমার ছিল না। সে আরও বলল, আমার নিজের ভাইবোনেরা আমাকে সেভাবে কখনো মূল্য দেয়নি, আর তোমার ভাইও আমাকে বিয়ে করেছে মূলত তোমার খুশির জন্য। এখন তোমার ভাই বিদেশে বিয়ে করে নিয়েছে, ওখানেই এখন সংসার করতেছে। সে আর আমার কাছে আসবে না। তোমাদের এসব কথা বলেনি, এই কথাগুলো আমাকে স্তব্ধ করে দিল। ভাবি আরও বলল, আমার জীবনে সবকিছু দেওয়ার পরও আমি কিছুই পাইনি। এই ভাবনাগুলো মাথায় ঘুরতে ঘুরতে একদিন বারান্দায় পড়ে যাই। তারপর থেকেই আমার কোমর আর মাথার ব্যথা বাড়তে লাগল। শেষে সে বলল, আমি আমার বাবার বাড়িতে যেতে চাইতাম, কিন্তু আমার মা আমাকে বললেন, কখনো তোমার স্বামীর সংসার ছেড়ে যেও না। আমি সারা জীবন শুধু অন্যদের সেবা করেই কাটালাম, কিন্তু কিছুই পেলাম না। ভাবি ধীরে ধীরে বলল। একদিন বারান্দায় হঠাৎ পড়ে যাওয়ার পর থেকেই তার কোমর আর মাথার ব্যথা বাড়ছিল। সে আমাকে বলল, মালিশ করো তো। আমি তেলের বোতল তুলে মালিশ শুরু করলাম। তখন সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কতদিন এভাবে বাঁচব জানি না, কিন্তু মা বলেছিলেন, স্বামীর ঘর ছেড়ে যেও না। মনে হয় এখানেও কিছু বাকি নেই আমার জন্য। ভাবির কথায় আমার মনটা ভারী হয়ে গেল। সে যেন বুঝে নিয়েছে তার জীবনে আর কিছু নেই। তার চোখে জল এলো, বলল, আমি তোমার থেকে শুধু একটু আশ্রয় চাই। খুব শীঘ্রই তুমি জানতে পারবে তোমার ভাই ফিরে আসবে না। সে তার নিজের জীবনে এগিয়ে গেছে। আমি কেবল তোমাকে আমার সত্যিটা বলতে চেয়েছিলাম। এই কথাগুলো বলার পর ভাবি চুপ হয়ে কাঁদতে লাগল। আমি জানি আমার ভাই তার প্রতি ভালো আচরণ করেনি, এবং এখন সেও তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু এতে আমার ভাইয়ের পুরো দোষ ছিল না, কারণ তারও সময় চলে যাচ্ছিল। অনেকক্ষণ পর ভাবি ফিসফিস করে বলল, আমি সারা জীবন এই বাড়িতেই কাটাতে চাই। তোমার জন্য সবকিছু করেছি, সেবা করেছি, যত্ন নিয়েছি। আমাকে এই বাড়ি ছেড়ে যেতে বলো না। প্লিজ একবার ফিরে এসো। আমি তার কথা শুনে হতবাক হয়ে গেলাম। সে জানত তার জন্য আমার ভাই আর ফিরে আসবে না। তবু সে বলল, আমি এখানে থাকব। তোমার জন্য আমি সব কিছু করেছি। আমাকে যেতে বলো না, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তার দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, তুমি এখানেই থাকবে। এই ঘর এখন থেকে তোমার নিজের। ঘরের লাইটটা অন করালাম এবং তার দিকে ফিরে বললাম, তুমি অবশ্যই সুখী হওয়ার অধিকার রাখো। তোমার জীবনও নতুনভাবে শুরু হওয়ার সময় এসেছে। আমার পড়াশোনা প্রায় শেষ, তারপর আমরা একসাথে নতুন কোনো পথে হাঁটব। তিনি নিঃশ্বাস ফেলে বললেন, সে আর ফিরে আসবে না, আমাকেই এখানে থেকে সব সামলাতে হবে। চোখে একটা উদ্বেগের ছাপ ফুটে উঠল। আমার মাঝে মাঝে মনে হয়, একদিন তুমিও হয়তো আমায় এই বাড়ি থেকে বের করে দেবে। আমি তার কাঁধে হাত রেখে আশ্বস্ত করলাম, কখনোই না। আমি কখনো তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে বলবো না। তুমি যেভাবে এতদিন ধরে এই পরিবারকে আগলে রেখেছ, তা আর কেউ করতে পারবে না। তবু ভাবি বলল, তোমার মতো একজনের পাশে থেকেও কেন আমি এত একা? আমি সরাসরি তার দিকে তাকিয়ে বললাম, আমি চাই তুমি তোমার নিজের পথ বেছে নাও। তুমি যদি সত্যিই সুখী হতে চাও, তাহলে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নাও। আমি আলো জ্বালালাম, ঘরে আলো ছড়িয়ে পড়ল। তোমারও সুখের অধিকার আছে ভাবি, আমি বললাম। আমার পড়াশোনা শেষের দিকে, আমি খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। ততক্ষণ পর্যন্ত তুমি নিজের জীবনকে সম্মান দাও, তারপর আমরা একসাথে নতুন কিছু শুরু করব। তানিয়া চুপ হয়ে শুনল, একটু হাসল, আর বলল, তোমার সাথে আমার ভালো বন্ধুত্ব গড়ে উঠবে। কিন্তু কিছুক্ষণ পরেই তার চোখে চিন্তার ছায়া ফুটে উঠল। আমি তোমার চেয়ে অনেক বড়, আর আমার জীবনে অনেক ভুল ছিল, সে স্বীকার করল। আমি বললাম, তোমার অতীত নিয়ে চিন্তা করো না। তুমি যা ভুল করেছ তা শুধরে নতুন জীবন শুরু করাই এখন গুরুত্বপূর্ণ। ভাবি চোখে জল এসে গেল। তুমি ঠিকই বলেছ, সে বলল। কিন্তু এত কষ্ট নিয়ে আমি কতদিন আর বাঁচব? আমি তার কথা শুনে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমরা একসাথে বসে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। ভাবি তার কষ্টের কথা বলতে বলতে ফুঁপিয়ে কাঁদছিল। ঠিক তখনই আমি বাবাকে পুরো বিশ্বাসটা জানালাম, আর আমরা সবাই একসাথে বসে সমাধান খুঁজতে লাগলাম। কারণ ভাই বিদেশে বিয়ে করে নিয়েছে। ভাবির কাছে আর ভিড়বে না। ভাবি ভাইকে ডিভোর্স দিয়েছে, এবং এখন ভাবি আমার সাথে খুব খুশি। আমরা বিয়ে করে নিয়েছি, আমাদের সম্পর্ক এখন অনেক সুন্দর। কিন্তু আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায়, পুরুষেরা জীবিকার জন্য সৌদি আরব, দুবাই বা অন্যান্য দেশে যান। তারা সেখানে অর্থ উপার্জন করে সুখী হলেও
অনেকেই তাদের পরিবারের কথা ভুলে যান, স্ত্রী সন্তানদের যত্ন নেন না, কেবল অর্থকেই মুখ্য মনে করেন। অনেক সময় পরিবার থেকে দূরে থাকার কারণে সম্পর্কের বন্ধন শিথিল হয়ে যায়। কিছু মানুষ তো এমনও করে যে বিদেশে গিয়ে নতুন কাউকে বিয়ে করে আর তাদের প্রথম স্ত্রী ও সন্তানদের সম্পূর্ণভাবে ভুলে যায়। আমি বললাম, যদি তুমি তোমার স্ত্রীর সাথে বিদেশে থাকতে না পারো, তাহলে ফিরে এসে নিজের দেশে কিছু ব্যবসা শুরু করো। তোমার স্ত্রী ও সন্তানের যত্ন নাও, তাদের পাশে থেকো, তাদের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করো। না হলে হয়তো তুমি বিদেশে অর্থ উপার্জন করে সুখী হবে, কিন্তু তোমার সন্তানরা এখানে একাকী থেকে বঞ্চিত হবে, তাদের জীবন দুঃখময় হয়ে উঠবে। এরকম পরিস্থিতি আমাদের সমাজে বিরল নয়। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।